শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চাই প্রতিনিয়ত মানুষের জীবনে কোন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার এবং এরই মাঝে আপনাদের সবার ভালোবাসায় প্রতিনিয়ত ঘটনাগুলো নিয়ে ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। এবং আমাদের এপিসোড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তুই যখন অনেক ছোট, তোর বয়স 6 থেকে 7 মাস বয়স, তখন তো ঘুম পাড়িয়ে রেখে আমি অন্য ঘরে কাজ করতাম। তুই অনেক লক্ষ্মী ছিলি, সারাদিন ঘুমিয়ে কাটাতি, মাঝে মাঝে ক্ষুধা লাগলে উঠতি, খেয়ে আবার ঘুমাতি। একদিন সকাল 11টা কিংবা 12টা হঠাৎ শুনি তুই জুড়ে জুড়ে শব্দ করছিস। আমি ভাবলাম তোর ক্ষুধা লেগেছে, তাই দৌড়ে গেলাম। যে দেখি তুই হাটে নেই, আমি যেন ভয় পেয়ে গেলাম। ব্যাপার কি? শব্দ আসছে কিন্তু বাবু গেল কই? মা খুঁজে দেখলেন আমি খাটের নিচে একদম শেষ মাথায় ওয়ালের পাশে শুয়ে শুয়ে হাত পা নাড়াচ্ছি। আম্মু তাড়াতাড়ি করে আমার বের করে আনলেন, কিন্তু কথা হলো আমি এখন অনেক ছোটো, এত উঁচু হাট থেকে নামলাম কিভাবে? আর যদি পড়েও যাই তাহলে কান্না করতাম। আম্মু ব্যাপারটা অতটা গুরুত্ব দিলেন না। আমায় খাইয়ে ঘুম পাড়িয়ে আবারও রান্না করতে চলে গেলেন। এরপর থেকে প্রতিদিনই একই ঘটনা ঘটতে লাগলো, একই সময়ে। একদিন হঠাৎ জুড়ে জুড়ে কান্নার শব্দে আম্মু দৌড়ে আসলেন। দেখেন আমি খাটের নিচে শেষ কোণায় উপুর হয়ে পড়ে কান্না করছি। আম্মু আমায় আবারও বের করে শুয়ে দিয়ে যেতে লাগলো। দেখলো আমার গায়ে আঙ্গুলের দাগ লাল হয়ে আছে। আম্মু ভয় পেয়ে গেল। এরপর আব্বু আসলে সব কিছু আমার আব্বুকে বলল। আব্বু শুনে মসজিদের হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে বাসায় ঢুকলেন না। বাসার গেটে এসে হুজুর বললেন রুমে ঢুকবে না। এদিকে প্রায় 7:30 হয়ে গেছে, এশারও সময় আসছে। আব্বু হুজুরকে বললেন বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আপনি না দেখলে সমস্যা হয়ে যাবে। হুজুর বললেন দেখেন আপনার বাসায় আমি অনেকগুলো জিনের আনাগোনা পাচ্ছি, 1 থেকে 2 জন না, অনেকজন আছে। এই অবস্থায় আমি বাসায় ঢুকলে ওনারা ক্ষেপে যেতে পারেন। আর আমি অত বড় আলেমও নই যে একাই তাদের সাথে আমি কথা বলতে পারবো। আব্বু নিরুপায় হয়ে হুজুরকে জিজ্ঞেস করলেন এখন তাহলে কি করব? হুজুর কিছু আমল শিখিয়ে দিলেন, গিয়ে বললেন প্রতি বছর ডিসেম্বর মাসে পাকিস্তান থেকে একজন অনেক বড় আলেম ঢাকায় আসেন। ওনার সাথে কথা বললে হয়তো কোনো উপায় বের করতে পারবেন, কিন্তু ওনার সাথে দেখা করার সমস্যাটা উনি অনেক ওয়াজ করেন, তাই সময় পান না। উনি চেষ্টা করলে কথা বলিয়ে দেওয়ার জন্য। এরপর হুজুর চলে গেলেন। ডিসেম্বর আসতে আরও 5 থেকে 6 মাস বাকি। আমার নানা আমাদের এলাকার ঢাকায় মোড়ল, উনি ওয়াজ মাহফিলে বা এলাকায় যত সমস্যা সব তদারকি করেন। আম্মু নানাকে সব খুলে বললেন। নানা আপাতত ভালো একজন আলেম থেকে আমার জন্য একটা তাবিজের ব্যবস্থা করে দিলেন। এরপর প্রতিনিয়ত আমার সাথে কিছু না কিছু ঘটতে থাকতো। সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আমি খাটের নিচে শেষ মাথাটা ওয়ালের সাথে উপুস হয়ে শুয়ে একা একা খেলি, মাঝে মাঝে কান্না করি, হাসি। আর প্রায় সপ্তাহে 1 থেকে 2 দিন আমার সাথে শরীরে অথবা গালে থাপ্পড়ের দাগ পাওয়া যায়। মা ওই সময় আমাকে
ডেঙ্গে পড়ছিলেন। এরই মধ্যে আরও অনেক দুর্ঘটনা ঘটছে আমার ফ্যামিলিতে। একদিন আম্মুর শাশুড়ি আঁচলে আগুন লেগে গেছেন। অন্যদিন আমি আম্মুকে কি এক ওষুধ খেয়ে ফেললাম। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেল। আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমার মা, নানা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলেন। আমার পাকস্থলী ওয়াশ করতে হলো। সেই যাত্রায় তো বেঁচে গেলাম। মা অনেক কান্নাকাটি করলেন। এখানে বলে রাখি, আমার বাবা মা দুজনই ধর্মিক, সবসময় নামাজ কালাম নিয়ে থাকেন। আমি আমার নানা বাড়ির সবার বড় নাতি, তাই আদরটা অনেক বেশি। সবাই খুব চিন্তিত হয়ে গেল। এখন ডিসেম্বর পর্যন্ত আমার সেফ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল। মাঝে মাঝে রাতের জানালার কোপাটে কেউ খুব জোরে ধাক্কা দেয়। অনেক রাতে আমার নাম ধরে ডাকে, সৈকত, এই সৈকত। বাবা একদিন রেগে দরজা খুলে বের হয়ে গেলেন। রাত প্রায় 2টা হবে। বাইরে শব্দ হচ্ছে। আব্বু খুব রাগ করে উঠে গেলেন। আম্মু ভয় পেয়ে বললেন, থাক, ঘুমাও, আর কয়েকটা দিন মাত্র। আব্বু কথাটা শুনে না উঠে ঘরের আলো জ্বালিয়ে বাইরের সদর দরজাটার দিকে এগোলেন। বাইরের দুমদাম শব্দ হচ্ছে তখন। আব্বু দরজা খুলে হাঁক দিলেন, বাইরে কে? কে রে? কি আশ্চর্য, সব সারা শব্দ বন্ধ। আব্বু দরজা বন্ধ করে বাসায় চলায় দুম করে বড় কিছু পড়ার আওয়াজ হলো। আমি ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে দিলাম। আম্মু অনবরত কেঁদে চলেছেন। সে রাতে আর কারো ঘুমই হলো না। এমন করে দিন চলতে লাগলো। কি যে ভয়াবহ সেই রাতগুলো ছিল। আম্মু বলতে গেলে এখন শিউরে উঠেন। ডিসেম্বর মাসে পাকিস্তান থেকে বড় হুজুর আসলেন। নানা আমার ব্যাপারে সব বললেন। তার সাথে তিনি বললেন এসার পর আমায় নিয়ে যেতে। আম্মু আব্বু আমায় নিয়ে আসার পর তার কাছে গেলেন। এরপর আসলে কি কি ঘটেছিল আম্মু তখনও আমায় বলেননি। আমি অতটা আগ্রহ নিয়ে শুনিনি, কিন্তু এতটুকু জানি আমায় অনেকগুলো তাবিজ দিয়েছিল। আম্মু আব্বুকে অনেকগুলো আমল করতে বলেছিলেন। আমার গলা কোমল ভর্তি তাবিজ, ঘরের ভিতর তাবিজ, কিন্তু আলহামদুলিল্লাহ সব সমস্যা চলে গেছে। হুজুর নাকি আম্মুকে বলেছিলেন আমার সাথে পুরুষ জিন ছাড়া একটা মেয়ে জিন আছে, সবাই ছাড়লেও উনি আমায় ছাড়বেন না। পুরো বছরটা খুব ভালোই গেল আলহামদুলিল্লাহ। পরের আবার ডিসেম্বর চলে এলো। বড় হুজুর আবার আসলেন আমাদের দেখতে। সব তাবিজ খুলে ফেললেন। বললেন শুধু ঘরের ভিতর একটা পিতলের পয়সার মতন তাবিজ আছে, ওটা ঝুলিয়ে রাখলেই হবে সারা জীবন। এরপর আর বড় হুজুরের কাছে যাওয়া হয়নি। তিনিও তার কয়েক বছর পর পরলোক গমন করলেন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। কি মনে হচ্ছে এখানেই শেষ? আমি কি বেঁচে গেছি? সবে তো শুরু। এদের ফিরে আসাটা খুবই ভয়াবহ হয়। এটা এতটাই ভয়াবহ হয় জানিয়েছিলেন না। মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমি প্রায় সুস্থ হয়ে গেলাম। বড় হতে লাগলাম। স্কুলে ভর্তি হলাম। আমার গায়ে আর কোনো তাবিজ নেই, কোনো কিছুই ভয় নেই। আম্মু আব্বু আমি, আমাদের সাজানো সুখের সংসার। আমার বয়স তখন 5। আমাদের নিজের বাড়িতে শিফট হলাম। আমার ছোটো ভাই আসলো পৃথিবীতে, কিন্তু বাসা সিফাতের মধ্যে মা তাবিজের কথা ভুলেই গেলেন। নতুন বাসায় তাবিজ নিয়ে আসলেন ঠিকই, কিন্তু আমার রুমে তাবিজটা রাখতে ভুলে গেলেন। তাবিজটা পড়েই রয়ে গেল সেই স্টোর রুমে। বাসা শিফট করার কয়েক বছর পরের কথা। আমি হঠাৎ করে রাতে চিৎকার করে উঠলাম। আম্মু আব্বু দৌড়ে আমার রুমে আসলেন। আমি তখন ভয়ে কাঁপছি। আম্মু আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। আম্মু জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি ঘামছি, কিছুই বলছি না। প্রায় 10-15 মিনিট পর আম্মুকে বললাম, আম্মু আমি পানি খাবো। আম্মু ফ্রিজ থেকে পানি আনতে গেলেন। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম,
আমায় ওরা মেরে ফেলবে। আম্মা, আব্বা, আপনারা আমায় বাঁচান। আব্বু আমায় জড়িয়ে ধরে রেখে বললেন, কে মেরে ফেলবে? খারাপ স্বপ্ন দেখেছিস? আমি কান্না করতে করতে বললাম, ওই যে পাঞ্জাবি পরা লোকটা, ওর হাতে অনেক রক্ত, আমায় গলা চেপে ধরেছিল। ওই বলেই যতই চেষ্টা করি আমায় ছাড়বে না। ওর সাথে আমার আর কোনো অনেক জন ছিল। একটা টেবিলে আমায় শুয়ে রেখেছিল। আমি খালি কান্নার শব্দ পাচ্ছিলাম। কেউ একজন কেঁদেছিল। সেদিন থেকে আমার আব্বু আম্মুর মাঝে ঘুমাতাম, কিন্তু প্রায় প্রতিদিনই আমি রাতে ঘুম থেকে উঠে বসে থাকি, ঘুমাতে পারি না। আম্মু অনেক খুঁজে একটা তাবিজ বের করলেন, এরপর ওটাকে পরিষ্কার করে আমার রুমে রেখে দিলেন। কিন্তু আমি প্রায় প্রতিনিয়তই একই স্বপ্ন দেখি। বড় হুজুর পরলোক গমন করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন অনেক আগেই। এখন নাকি ওনার ছেলে আসেন, ওয়াজ করেন। আব্বু আম্মু আমায় তার কাছে নিয়ে গেলেন। উনি আমায় জিজ্ঞেস করতেন, তুমি যে কান্নার শব্দ শুনো, সেটা কি পুরুষ মানুষের কণ্ঠ নাকি মেয়ে মানুষের? আমি বললাম মেয়ে মানুষের। মনে হচ্ছে আমার আম্মু আব্বু করেছেন। উনি আমায় বললেন, তাবিজ দিলেন এবং আম্মুকে কিছু কথা বললেন। আমি এখন জানি না যে কি বললেন। এরপর থেকেই আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। আমি খুব শান্তিতে আবারও নিজের রুমে ফিরে গেলাম। 12 বছর পর। তখন আমার এসএসসি পরীক্ষা চলে। আমি লেখা নিয়ে খুবই ব্যস্ত। সারা রাত জেগে আমি পড়ি। আম্মু 11টায় ঘুমিয়ে যান, আবার 3টায় উঠে আমার জন্য কফি বানিয়ে দেন। আমি এগুলো খেয়ে পড়ালেখা করতাম এবং আমি ফজর পর্যন্ত পড়ি। নামাজ পড়ে আমি ঘুমাই। আমার গণিত পরীক্ষার 2 দিন আগের রাতের ঘটনা। আমি অঙ্ক করছি আমার পড়ার টেবিলে বসে। আমার পড়ার রুমের পাশেই রান্নাঘর, ডাইনিং রুম, পড়ার টেবিলের পিছনে সোফা। আমি পড়ছি। রাত তখন আনুমানিক 2টা 20-এর মতন হবে। কেউ ডাইনিং রুমের বাতি জ্বালালো, তারপর রান্নাঘরের বাতি জ্বালালো, তারপর রান্নাঘরে খুটখুট শব্দ। আমি ভাবলাম আম্মু উঠেছে কফি বানাতে। আমি অঙ্ক করছি। এরপর মনে হলো আম্মু হেঁটে আমার পাশ দিয়ে পিছনের সোফায় যেন গিয়ে বসলেন। আমি অঙ্ক শেষ করে পিছনে না ফিরেই বললাম, আম্মু আজ তুমি আগেই উঠে গেলে, কফিটা দিয়ে ঘুমিয়েতে যাও। বলেই পিছন ফিরলাম। যখনই আমি পিছন ফিরলাম, কি আশ্চর্য, সেখানে তো কিছুই নেই। সেই সোফাটা খালি। মাত্রই না আম্মা বসলো, আমি উঠে সোফার সামনে গেলাম। সোফার কুশনটা কুচকুচে, মনে হচ্ছে কেউ মাত্র বসেছিল। আমি আমার রুম থেকে বের হলাম। রান্নাঘরের বাতি জ্বালানো, ডাইনিং রুমের বাতি জ্বালানো। আমি আম্মুর রুমে গেলাম। যেতেই যেন আলো জ্বেলে দিল। আম্মু ঘুমাচ্ছে। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু উঠলেন। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি মাত্র সেখান থেকে রান্নাঘরের বাতি জ্বালাইছো? আম্মু অবাক হয়ে ঘুম জড়ানো চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কই না তো। কি হয়েছে রে? ভয় পাইছিস মনে হয়। আমি বললাম, না, তবে তুমি ঘুমাওনি, আমি শুয়ে পড়ছি। আজ আর অঙ্ক করব না। বলেই আমি আম্মুর রুমে বাতি নিভিয়ে আমার পড়ার রুমে চলে আসলাম। মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করছি সে দেখছে। কি যে অস্বস্তিকর একটা পরিস্থিতি, বলে বোঝানো সম্ভব নয়। আমি তাড়াতাড়ি করে পড়ার রুমে সব গুছিয়ে বাতি নিভিয়ে দিলাম। মনে হচ্ছিল পিছন থেকে কেউ হেঁটে আসছে। আমি ভয় পেয়ে গেলাম। নিজের রুমে না যেয়ে আমার ছোটো ভাইয়ের রুমের দিকে গেলাম। তাড়াহুড়া করে রান্নাঘর আর ডাইনিং রুমের বাতি নিভিয়ে দিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার গাড়ে ফু দিচ্ছে। আমি বয়ে তাড়াতাড়ি করে আমার ছোটো ভাইয়ের রুমে যেয়ে খাটে শুয়ে পড়লাম। কি আশ্চর্য, আমি শুয়ে পড়ার সাথে সাথেই আমার ছোটো ভাই চিৎকার করে ঘুম থেকে উঠে গেল।
আমি আবারও ভয় পেয়ে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল ও স্বপ্ন দেখছে আমি নাকি ওর গলা চেপে ধরে আছি, আর ঘুম থেকে উঠে সাথে সাথে তার সামনে আমায় দেখে আবারও ভয় পেয়ে গেছে। আমি বললাম পানি খেয়ে ঘুমিয়ে যা, কাল সকালে দেখা যাবে। আমার ছোটো ভাই আমাকে জড়িয়ে ধরে গুটি সুটি সেরে ঘুমিয়ে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুকে সব খুলে বললাম। আম্মু বলল এইগুলো কিছুই না, শুধু শুধু ভয় পাচ্ছিস। এখন পরীক্ষা নিয়ে চিন্তা কর। এরপর থেকেই শেষ পরীক্ষা পর্যন্ত আম্মু প্রতি রাতে আমার সাথে জেগে ছিল। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। আগেই বলেছিলাম আমার আব্বু আম্মু একটু ইসলামিক মাইন্ডের। আমায় তারা তাবলিগে পাঠাতেন 3 দিনের জন্য। আমি গেলাম সবাই অপরিচিতর সাথে, খালি আমার ফুপা আর আমার এক বন্ধু শুভ। সেখানে পরিচিত হই শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই কুরআনে হাফিজ, যথেষ্ট ভালো মানুষ। প্রথম দিন তাবলিগের অনেক নিয়ম নীতি বুঝিয়ে দেখা হলো। এটা একা একা কোথাও যাওয়া যাবে না। রাতে ব্রাকমেতে যেতে পাশের জনকে ডেকে নিয়ে যেতে হবে। শয়তান সব সময় ঈমান নষ্ট করার চেষ্টার মধ্যে থাকে। প্রথম দিন রাতে 10:30টার মধ্যে ঘুমিয়ে গেলাম সবাই। এরপর রাত 1টা থেকে সোয়া 1টা বাজে আমার প্রচণ্ড পরিমাণে প্রস্রাবে চাপলো। এখন যেতেই হবে। রাতে ঘুমানোর আগে অধিক পানি খাওয়ার ফল। আমি আমার পাশে শুভকে ডাক দিলাম। ও ঘুমাচ্ছে, উঠছে না। আমি তার পাশে শাহিন ভাইকে ডাক দিলাম, উনিও উঠে গেলেন। বললাম ভাই প্রস্রাব করবেও, চলেন। উনি বললেন চলেন। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি বাথরুমে ঢুকতে গেলাম। মসজিদের একটু বর্ণনাটা দিয়ে দেই। আমাদের মসজিদটা, যে মসজিদটাতে আমরা 3 দিনের জন্য গিয়েছিলাম, সেই মসজিদটা একতলা। অজুখানার বাথরুমগুলো খোলা জায়গায়। বাথরুমের সামনে দাঁড়ালে ছাদের উপর যাওয়া যায়। হঠাৎ শুনলাম শাহিন ভাই বলছেন, ওই খালা আপনি মসজিদের ছাদে কি করেন? আমি তাড়াতাড়ি করে বের হলাম। দেখি শাহিন ভাই দাঁড়িয়ে আছেন ছাদের উপর তাকিয়ে। বললাম কি ভাই, কাহিনী কি? কার সাথে কথা বলেন? শাহিন ভাই বলল, দেখো মহিলা মানুষ মসজিদের বাথরুমের ছাদের উপর হাঁটাহাঁটি করছে, কথা বলল না। সাথে সাথে আমি ঘুরে তাকালাম, দেখি এক শাড়ি পরা মহিলা ছাদের উপর থেকে পিছন দিকে লাফ দিল। আমি আর শাহিন ভাই চেঁচিয়ে উঠলাম, আরে আরে কি করেন? তিনি এতক্ষণে উনি লাফ দিয়ে দিয়েছেন। আমরা দৌড়ে বাথরুমের পিছন দিকে গেলাম। দেখি পচা ডুবা বাথরুমের সকল ময়লাও এখানে পড়ে। মজার ব্যাপার হলো সেখানে কেউ নেই, কিংবা সে লাফ দিছে পড়লেও শব্দ হওয়ার কথা, তাও শব্দ হলো না। আমরা মোবাইলের লাইট দিয়ে দেখলাম, কিছুই দেখা যায় না। এরই মধ্যে আমাদের আমির সাহেব উঠে এলেন। বাথরুমের সামনে এসে হাঁক দিলেন, কে রে? আমরা ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখলাম আমির সাহেব দাঁড়িয়ে আছেন। আমির সাহেব তাবলিগের সদস্যের প্রধান। শাহিন ভাই বললেন, হুজুর এক মহিলা বাথরুমের ছাদ থেকে লাফ দিল, কিন্তু এখন তাকে আর দেখি না, বদ জিন নাকি? আমির সাহেব এসে দেখলেন, তারপরে বললেন, ওইগুলো কিছু না, যাও ঘুমাও গা। আর কাউকে বললেন না, ভয় পাবে। আমাদের ওই 3 দিনের এটা ছিল খুবই ভয়ঙ্কর এবং রহস্যময়। আমির সাহেব কিছুই বুঝতে পারলেন না এবং তেমন কিছু আর ঘটল না আমাদের সাথে। বাসায় চলে আসলাম। এরপর থেকে রাতে ঘুম চলে যেতে লাগলো। কিছুতেই ঘুম আসছে না। সারা রাত চেষ্টা করে ফজরের আজানের পর ঘুম আসে। আমি তখন মুভি দেখে রাত পার করি। তখন মোবাইলটা এতটা অ্যাভেলেবেল ছিল না। প্রচুর গল্পের বই পড়ি আর মুভি দেখি। এত রাতে আমি লাইট অফ করে সোফায় শুয়ে মুভি দেখছি। হঠাৎ করে মনে হলো আমার বারান্দায় ডুব করে কিছু পড়ার শব্দ হলো।
আমি সাথে সাথে উঠে লাইট না জ্বালিয়েই বারান্দায় দরজা খুললাম। দেখি পুরো বারান্দা খালি, কেউ নেই, কিছুই নাই শব্দ হওয়ার মতন। বাইরে তাকালাম, কিছুই নেই। ল্যাম্পের পুষ্টের আলোতেই দেখা যাচ্ছে পুরো রাস্তা ফাঁকা। রুমের দিকে আসছে, ঘড়িতে প্রায় 2টার উপরে বাজে। আর মুভি দেখা শুরু করলাম। কিছুক্ষণ পর আবার মনে হলো উপর থেকে কিছু বারান্দা পড়লো। আমার বারান্দায় গেলাম, কিছুই নেই। এবার মনে হলো একটি খটকা লাগলো, হচ্ছেটা কি? এবার আর বারান্দার দরজাটা খুললাম না, ভিতরে চলে এলাম। মুভি দেখছি। অনেকক্ষণ পর মনে হলো কেউ আমার বারান্দায় হাঁটাহাঁটি করছে। ভাবলাম হয়তো রাস্তায় কেউ হাঁটছে, মনে হচ্ছে বারান্দায়। অনেকক্ষণ পর মনে হলো হেঁটে সে আমার বারান্দার দরজা দিয়ে রুমে ঢুকছে। আমি ঘুরে দেখার চেষ্টা করলাম কে আসছে, কিন্তু কিছুই দেখলাম না। আমি আবার ভয় পেয়ে গেলাম। উঠে আবারও লাইট অফ করে দিলাম। ঘরে কেউ নেই, বারান্দায় কেউ নেই। আমি কম্পিউটারের সাউন্ড বাড়িয়ে দিলাম। বারান্দার দরজা বন্ধ করে চুপ করে সোফায় আবারও শুয়ে পড়লাম। সেদিন আর কোনো সমস্যা হলো না। পরদিন সন্ধ্যার ঘটনা। পরদিন সন্ধ্যায় শাহিন ভাই ফোন দিলেন, আমার সাথে দেখা করতে চান। শাহিন ভাইয়ের সাথে দেখা করতে আমার কুয়াকাটা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম। আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাতের লঞ্চে আমরা কুয়াকাটা যাব। প্রায় প্রতিদিনই আমার রাতে সমস্যা হয়। মনে হয় কেউ আমার সারা ঘরে বারান্দায় হেঁটে বেড়ায়। আমি আম্মুকে বললাম সমস্যাটার কথা। আম্মু বললেন, তুই রাত জেগে মুভি দেখা বন্ধ কর, তুই ঠিক মতো ঘুমাস না, তাই এমন হচ্ছে। কিন্তু আমি তো জানি কি যে তুই চেষ্টা করি, ঘুম আসছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি আর শাহিন ভাই সদরঘাট টার্মিনালে চলে আসলাম। জীবনের প্রথমবার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আব্বু আম্মুকে না জানিয়ে। রাত 8টার পর লং ছেড়ে দিল। আমরা অনেকক্ষণ কেবিনের পাশে চেয়ারে বসেছিলাম। এক সময় কেবিনে এসে খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়লাম। তখনই 1টারও বেশি বাজে। হঠাৎ শুনি শাহিন ভাই আমায় ডাকছেন, দরজা ধাক্কা দিচ্ছেন। আমি উঠে দেখলাম কেবিনে আমি একা, দরজার ভিতর থেকে বন্ধ। রাত তখন 1টারও বেশি বাজে। বাতি ফ্যান সব বন্ধ। আমি অবাক হয়ে বসে রইলাম। বুঝতে কিছুটা সময় লাগলো। আমি শাহিন ভাইকে একসাথে কেবিনে ঢুকালাম। ঘুমিয়ে গেলাম। হয়তো শাহিন ভাই বের হয়েছেন, কিন্তু দরজা ভিতর থেকে তো বন্ধ। কে করলো? এরই মধ্যে শাহিন ভাই আমায় ডাকছেন। আমি উঠে দরজা খুলে দিলাম। শাহিন ভাই এসে বললেন, তুমি ঘুমাও নাই এখনো? তাহলে দরজা বন্ধ করলো কে? আমি একটু ডেকে ঘুরতে গিয়েছিলাম। আমি বললাম, কি জানি ভাই, মনে হয় নাই, ঘুমের মধ্যে হয়তো বন্ধ করে দিয়েছি। কেবিন থেকে বাইরে বের হয়ে চেয়ারে বসলাম। আকাশে বিশাল চাঁদ উঠেছে, শান্ত নদীর পানি আর কুয়াশা। মনে রাখার মতন একটা রাত ছিল। মাঝ নদী থেকে জেঙ্কাশ দেখার মতন কি নিরিবিলি আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো না। মুখ থেকে বের হয়ে আসে সুবহান আল্লাহ। আমরা কুয়াকাটা পৌঁছাইছি বিকাল 4টা। তখন 5 থেকে 6টা ফেরি পার হয়ে বরিশাল থেকে কুয়াকাটা যেতে হয়। 4 দিন ছিলাম। জীবনের প্রথম ঘুরে বেড়ানোর মধুর স্মৃতি সারা জীবন আমায় ভালো লাগার অনুভূতি দিয়ে যাচ্ছে। কুয়াকাটাও কিছু ঘটনা ঘটছে, সে ব্যাপারে আরেক দিন বলবো। এখন মূলত ঘটনায় চলে আসি। কুয়াকাটা থেকে বাসায় এসে স্বাভাবিক জীবন শুরু হয়ে গেল। রাত জেগে মুভি দেখি, ঘুমানোর সময় ঘুম থেকে উঠে গল্পের বই পড়ি। বেশ কয়েকদিন পর এক রাতে আমি সোফায় শুয়ে মুভি দেখছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। আমি ঘুরে তাকালাম, পুরো ঘরটা ফাঁকা। আমি আবারও মুভির দিকে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আবারও কানের কাছে ফিসফিস শব্দ। মনে হচ্ছে কেউ কিছু বলছে।
আমার বউয়ের রাগ উঠে গেল বেশি, মেজাজ পুরো খারাপ হয়ে গেল। আমি উঠে গেলাম, উঠে গনমন পায়চারি করতে লাগলাম। বারান্দায় বসে কিছুক্ষণ আমার সামনের বিশাল মাঠ, হালকা শীতের ভাব চলে আসছে। চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। কিছুক্ষণ পর ফজরের আজান দিল, আমি এসে শুয়ে পড়লাম। এরপর থেকেই অনেক দিন এই ঘটনাটি ঘটতে লাগলো। আমি সোফায় শুয়ে থাকলেই মনে হয় কেউ কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে। আমি চুপ করে এসে শুয়ে পড়ি। এরপর শুরু হয় নতুন ঝামেলা। শুয়ে পড়ার পর মনে অস্ত্র খাটের আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, পায়ের শব্দ শুনতে পাই। মাঝে মাঝে মনে হয় কেউ ভারী নিঃশ্বাস ফেলছে। এক কথায় অস্ত্র রাতে ঘুম হারাম হয়ে গেছে। এরই মাঝে রোজা শুরু হয়ে গেল। সেদিন মনে হয় 18 থেকে 20টা রোজা ছিল। আমরা সব বন্ধুরা মিলে আমার বাসার ছাদে ইফতারির আয়োজন করলাম। ইফতারের পর বারবিকিউ করব। মাগরিবের পর সবাই নামাজ পড়লাম সাথে জামাত করে। এরপর এক ফ্রেন্ড এশার সময় তারাবির নামাজ পড়তে চলে গেল। তখন 9:30 থেকে 10:30 বাজে। কারেন্ট নেই, আমাদের বারবিকিউ প্রায় শেষ হয়ে গেছে। এই সময় ওই ফ্রেন্ড দৌড়ে হাঁপিয়ে ছাদে এসে বলল, আমার পানি পানি চাই। আমরা কেউ পানি দেই। আমরা আমরা সবাই ভয় পেয়ে গেলাম, ব্যাপার কি? পানি খেয়ে স্বাভাবিক হয়ে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও বলল, আমি নামাজ পড়তে এসে দেখি লোডশেডিং হয়েছে মোবাইলের আলো দিয়ে। আমি সিঁড়ি দিয়ে উঠছি, 4 তলায় উঠার পর মনে হলো এক মহিলা উপর থেকে নামছে। আমি সাইড হয়ে দাঁড়ালাম। উনি হেঁটে এসে আমার পাশ কাটিয়ে না যে আমার মুখোমুখি চলে এলেন। আমি ভয় পেয়ে একটু চেপে দাঁড়ালাম। উনি ঠিক আমার সামনে এসে দিয়ে আমার ভিতর দিয়ে চলে গেলেন। আমরা অবাক হয়ে গেলাম, মানে কি? ভিতর দিয়ে গেছে মানে কি? ও বলল, ভিতর মানে আমার মধ্য দিয়ে চলে গেছে। আমি ধাক্কা খাইনি, বুঝতে পাইনি। আমি বয়ে কিছুটা চিন্তা না করে উপর দিয়ে চলে আসি। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। কি শুরু হলো? আমি আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। সবাই শুনে বয়ে বাসা চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। আমরা কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে গেলাম। এবং বাসায় এসে আমি আমার আম্মার সাথে সব কিছু শেয়ার করলাম। এবং আমার আম্মু কিছু সূরা পড়ে আমাকে ফু দিলেন এবং বললেন যে ঠিকঠাক মতো ঘুম না হওয়ার ফলে আমার এমন হচ্ছে। এরপর আমার আম্মু আমাকে আশ্বাস দিলেন যে এরকম ঘটনার আর কখনো সম্মুখীন যাতে না হই। এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। আশা করি আপনার প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি প্রথম ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি নিজের জীবনের ঘটনা পাঠাতে পারেন। আমার চ্যানেলের উপরে ডিসক্রিপশন বক্সে একটা মেইল দেওয়া আছে, সেই মেইলে আপনি নিজের জীবনের ঘটনাটি পাঠাতে পারেন। যদি নিজের জীবনের ঘটনাটি সুন্দরভাবে উপস্থাপনা করেন তাহলে আপনার এপিসোডে সেই ঘটনাটি সিলেক্ট করা হবে এবং সেটি এপিসোডে দেওয়া হবে। কথা না বাড়িয়ে চলুন দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আশা করি ভালো লাগবে। আব্বু চাকরিটা চলেই গিয়েছিল হঠাৎ করেই। আমরা তখন বেশ ছোটো। আমি আর আমার ছোটো বোন রিমু দুজনেই স্কুলে পড়ি।
মা পরদুস্তর গৃহিণী, পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন বাবা। সে সময় জিনিসপত্রের দামও বাড়ছিল হু হু করে। আমাদের 4 জনের সংসার চালাতে বাবাকে বেশ হিমশিম খেতে হচ্ছিল। বাবা ব্যাংকের সেভিং বাংলেন, কিন্তু তা দিয়ে তো কতদিন চলবে? একটা চাকরি না পেলে সেই বাজারে একটা সংসার চালানো কোনোভাবেই সম্ভব নয়। বাবা পাগলের মতন চাকরির চেষ্টা করছিল, কিন্তু পাচ্ছিলেন না। বাবা তখন বেশ পাল্টে গেছেন আগের থেকে। তখন মেজাজ সবসময় খিটখিট থাকে, কারণে অকারণে আমাদের খুব বকাঝকা করেন। সে আম্মু আব্বুকে সারা জীবন আমরা কখনোই ঝগড়া করতে দেখিনি। তারা তখন প্রত্যেক দিন ঝগড়া করতেন। আমরা খুব খারাপ লাগতো আমাদের। মাকে দেখতাম মাঝে মাঝে চুপাচুপি করতেন। বাড়ির পরিবেশ দিনে অশান্ত হয়ে উঠছিল। সেই সময় একদিন আব্বু বাড়ি এসে বললেন, বাড়ি ছেড়ে দিতে হবে, এমন একটা কিছু হবে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। 2005 সালে তখন মিরপুরে 7,500 ভাড়ার ফ্ল্যাট একটা আয় রোজগারহীন পরিবারের জন্য একদম বিলাসিতা। অথচ সেই ফ্ল্যাট, সেই মিরপুর নিয়ে আমাদের কত স্মৃতি। আমরা জন্মেছি সেখানে, বড় হয়েছি সেখানে। সব কিছু ছেড়ে একদিন চলেই যেতে হলো। আমি আর রিমু খাচ্ছিলাম, মাও চোখ মুচাচ্ছিলেন একটু পর পর, অথচ বাবা ছিলেন নির্বিকায়। উনার মুখ দেখে মনের অবস্থা একটু বুঝতে পারছিলাম না আমরা। কিন্তু তার মানে কি কোনো কষ্ট জমা হয়নি সেদিন? বাবাদের এত কঠিন হয় কেন? আমাদের নতুন ঠিকানা হলো টঙ্গী। সেখানে ছোটোখাটো একটা বাড়িতে উঠলাম আমরা। বাবা সেখানে একটা চাকরি পেয়েছিলেন, বেতন বেশি নয়, কোনো রকম কষ্টে মষ্টে সংসার চলে যাচ্ছে। আমি আর রিমু সেখানে নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম। আমাদের নতুন জীবন শুরু হলো, সেই জীবন দরিদ্রের। সেই সময়টা আমি ক্লাস 6-এ উঠছিলাম। আমার ছোটো বোন রিমু ক্লাস 3-তে। ওখানে স্কুলে ভর্তি হয়ে নতুন বন্ধু বানাতে আমার খুব সমস্যা হচ্ছিল। আমিও তখন একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না। ক্লাস শেষে একেবারে বাসায় চলে আসতাম। সেই সময় সবাই স্কুল ছুটির পর কোচিং করতে যেত এখানে। আমার পক্ষে তা সম্ভব ছিল না। যতটুকু পড়তাম নিজেই পড়তাম। রিমুকে আম্মু পড়াতো। সারাদিন চাকরি করার পর আব্বু যেতেন টিউশনি করতে। ফিরতে ফিরতে রাত্রি 10টা-11টা বেজে যেত। আমাদের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। এরই মধ্যে বইয়ের ব্যাপার শুরু হলো। রিমু কাকে যেন দেখতে পাচ্ছিল বাড়িতে। আমাদের বাড়িটা ছিল 2 রুমের। আমরা আসার আগেই এই বাড়িটা অনেক খালি পড়েছিল, কেন জানি না। আশেপাশের ভাড়াটিয়াও বলতেন এই বাড়িতে আগের ভাড়াটিয়া নাকি অনেক উল্টাপাল্টা জিনিস দেখতে পায়, তাই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর কোনো ভাড়াটিয়াই সহজে উঠতে চাইল না এ বাসায়। বাড়িওয়ালা ভাড়া কমিয়ে দেন। এই বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। ব্যাপারটা হয়তো সত্যি, কারণ আশেপাশের সব বাসায় চেয়ে আমাদের বাসার ভাড়া অনেক কম ছিল। এইসব শোনার পর আম্মা একদিন বলেছিলেন আব্বুকে বাসায় মিলাদ পড়িয়ে রাখতে। আব্বু উত্তরে বলেছিলেন সমস্যা নেই, সময় আসলে ছিল না। আব্বু সারাদিন তো ব্যস্ত থাকবেনই, শুক্রবার দিনটা তাকে বাইরে থাকতে হতো। তবে আরও একটা কারণ হলো মিলাদ না পড়ানোর টাকা ছিল না। সংসারের সব খরচ যখন পাই হিসাব করে রাখতে হতো। মিলাদের জন্য টাকা বরাদ্দ করা সম্ভব হয়নি তখন। এর কিছুদিন পরই আমাদের বাসায় সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু হয়। প্রথম যেদিন ঘটনাটা ঘটলো সেদিন ছিল মঙ্গলবার। পরদিন স্কুলে, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো মাঝরাতে, দেখলাম আমার পাশে রিমু নেই। আমার বাসায় 2টা রুম। একে রুম আমি ঘুমাই, আর আরেকটা রুমে আব্বু আম্মু থাকতেন। রিমু ছিল ভীতু স্বভাবের। রাতে বাথরুম লাগলেও সে আমাদের উঠিয়ে সঙ্গ করে নিয়ে যেত। ওকে বিছানা না রেখে তাই একটু খটকা লাগছিল। আমি রুমের বাইরে বেরোলাম ওকে খুঁজতে। আমার রুমের বাইরে একটা জায়গা, একটাই ড্রয়িং রুম বানিয়েছিলাম। রুম থেকে বের হয়ে দেখি রিমু ওখানে চুপচাপ হাঁটু গেড়ে বসে আছে।
ওর দৃষ্টি ঘরের অন্ধকার কোণাটার দিকে। আমি ওর সামনে গিয়ে ফিসফিস করে বললাম, রিমু, ওইদিকে তাকিয়ে কি দেখছিস? রিমু আমাকে দেখে বয়ে কাঁদতে কাঁদতে হয়ে বলল, ভাইয়া ওইখানে কে যেন আছে। আমি অন্ধকার কোণাটার দিকে তাকালাম। কেন জানি না ঘরের অন্ধকার কোণাটা, ওই জায়গাটা আরও বেশি অন্ধকার লাগছে। রিমুর বলার ধারণাটা এমন ছিল যে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয়ে চিৎকার করে ডাকলাম আম্মু আব্বুকে। আম্মুর রুম থেকে বেরিয়ে রাগী গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, রিমু এখানে যেন কাকে দেখতে পেয়েছে। আব্বু প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বললেন, রাতে উঠে ফাইজলামি শুরু করেছিস, যা এক্ষুনি ঘুমাতে যা। আমার আর রিমুর কোনো কথাই শুনতে চান না। আমরা ঘুমাতে চলে গেলাম। সকালে উঠে আমি রিমুকে জিজ্ঞেস করলাম, তুই ওইখানে কি দেখেছিলি রাতে? রিমু আমাকে অবাক করে বলল, মনে নাই? রিমু খুব ভালো ছাত্রী ছিল। আগের স্কুলে মোটামুটি 1 থেকে 3-এর মধ্যে রুল থাকতো। নতুন করে স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েও টিউশনিদের নজরে পড়েছিলেন। এ পড়ালেখা আমার চাইতে খুব মনোযোগী ছিল সে। আমি পড়ার মাঝে হাবজাবি অনেকগুলো চিন্তা করতাম। ওকে দেখতাম এক মনে পড়তো, আমার এক সময় পড়াতাম। একদিন পড়াতে পড়াতে দেখি ও পড়া থামিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? ও বলল, ওইখানে এক মহিলা দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি একটু অবাক হলাম, কাউকে তা দেখিনি, নাকি হাবিজাবি কিছু চিন্তার মাঝে কেউ আসছিল। খেয়াল করিনি। মা আমাদের নাস্তা দিয়ে গড়ে এলেন। আমি জিজ্ঞেস করলাম, মা কেউ এসেছিল? মা বললেন, হ্যাঁ, তোর শায়লা আন্টি এসেছিল। শায়লা আন্টি আমাদের পাশের বাসায় থাকেন। রিমু তো ওনাকে চিনে, তাহলে কেবল মহিলা বলল কেন? সেই রাতে কেমন হাসির শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখি রিমু ঘরের মধ্যে হাসছে। চারিদিকে নীরব নিস্তবতা, অন্ধকার। এরই মধ্যে একটা বাচ্চা হাসি, কে যেন কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি বুঝাতে পারবো না। রিমু আগে কখনো এমন করেনি। তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে বললাম, তুই হাসছিস কেন? ওর ঘুম পুরাপুরি কাটেনি। ঘুম জড়ানো গলায় বলল, উনি মজার গল্প বলছেন। উনি কে? রিমু জবাব দিল না। ওর হাসি থেমে গেছে, ঘুমে তলিয়ে গেছে সে। আমার খুব অদ্ভুত লাগছিল ব্যাপারগুলো। একদিন মাকে বললাম সব কথা। মা কথাগুলো পাত্তা না দিয়ে বলল, বাচ্চারা এরকমই করে। আমি মাকে বুঝাতে পারলাম না, রিমু আগে কখনো এরকম করেনি, ইদানিং কেবল এই ব্যাপারগুলো হচ্ছে। কিছুদিন পর রিমু এক রাতে ঘুমিয়ে উঠেছে। বাথরুম সেরে এসে পানি খাওয়ার সময় তিনি টের পেলেন যে আমাদের রুম থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ। তখন রাত 2টো বাজে। আম্মু ভাবলেন আমরা দুজন রাত জেগে গল্প করছি। বেশ রাগ নিয়ে তিনি আমাদের রুমে এলেন আমাদের বকতে। আমাদের পুরো বাড়িটা শুধু ড্রয়িং রুমেই একটা ডিপ লাইট জ্বলতো। তার অবাধ্য আলোয় বাদে পুরো বাড়িটা কোনো আলোই ছিল না। ডিপ লাইটের সেই আবছা আলোয় তিনি দেখলেন রিমু বিছানার উপর বসে জানালার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। আম্মু বেশ বয়ে গেলেন, চিৎকার করে বললেন, এই রিমু, এই তুই কি করছিস? রিমু জানালো, চোখ সরিয়ে আম্মুর দিকে তাকালো। ওদের দেখে মনে হলো কেমন ঘরের মধ্যে আছে। আম্মু আবারও জিজ্ঞেস করলেন, এই রিমু, কথা বলছিস কার সাথে? রিমু কোনো উত্তরে দিল না, শুয়ে পড়ল চুপচাপ। মা ওর কাছে এসে বললেন, রিমু ও ঘরে ঘুমাচ্ছে। আম্মু সেদিন বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। সারা রাত তিনি ঘুমাতে পারেননি। আমার কথাগুলো সেদিন গুরুত্ব পেয়েছিলেন তার কাছে। মা ভেবেছিলেন এই হুট করে নতুন জায়গায় আসা, নতুন স্কুলে নতুন পরিবেশ, বাবার আচরণের পরিবর্তন, সব কিছু তার ছোট্ট মেয়েটার মনে খুব চাপ তৈরি করেছে। এই চাপ মেয়েটা নিতে পারছে না, তাই এমন অস্বাভাবিক কাজ করা শুরু করছে। তিনি ঠিক করলেন এ ব্যাপারে বাবার সাথে পরদিনই কথা বলবেন। এই ব্যাপারগুলো এমন হেলায় সেলায় দেওয়া যাবে না। কিন্তু রিমি মা
অর্থাৎ আমার মা একটা জিনিস বুঝতে পারেননি। সে রাতে শুধু রিমু না, আমিও জেগেছিলাম। রিমুর কথা শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। রিমু কথা বলছিল জানালার দিকে তাকিয়ে। আমার চোখ চলে গিয়েছিল জানালায়। মা ওইটাকে জানালার দেখতে পাননি, কিন্তু আমি দেখছিলাম। আমাদের বাড়িটা 3 তলার উপর, জানালার পাশে। ওপাশ থেকে কেউ মুখ দেখাতে পারেনি। তাকে নিচে তলায় দাঁড়িয়ে সানসেটের উপর দাঁড়াতে হয়, কিন্তু আমাদের নিচতলায় জানালার কোনো সানসেট ছিল না। সুতরাং কাউকে যদি আমাদের জানালার পাশে দাঁড়াতেই হয়, তবে তাকে দাঁড়াতে হবে শূন্যের উপর, বাতাসে বাসতে। এরকম করে একদমই অসম্ভব। অথচ সেই নিস্তব অন্ধকার রাতে আমি একটা মুখ দেখতে পেয়েছিলাম জানালার পাশে, বিষম ভয়ঙ্কর একটা মুখ। মা পরদিন বাবাকে রিমুর কথা বলতে পারলেন না। বাবা শুনতেই চাইলেন না, কেবল চিৎকার করে বলতে লাগলেন, তাহলে তুমি বলতে চাও তোমার মেয়ে পাগল? মা ভীষণ রেগে বললেন, তা বলবো কেন? আমি বলতে চাইছি রিমু আমাদের এখানকার অবস্থা সহ্য করতে পারছে না। ওকে আমাদের দুজনের সাপোর্ট দেওয়া দরকার। কিসের সাপোর্ট? সোজা কথা বলো, আমার টাকা পয়সা নেই দেখে তোমাদের খুব কষ্ট হচ্ছে। বাবার ইনকাম যে কমে গেছে, এই নিয়ে বাবা প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগছেন। কেউ তার মন মতো কথা বলছেন না। বললেই বাবা ভাবতেন তার ইনকাম নিয়ে কোটা দেওয়া হচ্ছে। আমরা সেই জন্য বাবার সাথে কথা বলতাম, সময় বেশ হিসাব করেই বলতাম। বাবার এই উল্টাপাল্টা কথা শুনে মা তাকে আর কিছুই বললেন না। আমি মাঝখানে একবার আম্মুকে সেই রাতের দেখা মুখটার কথা বলতে গিয়েছিলাম। আম্মু রেগে গিয়ে বললেন, তোর আব্বুকে বল যা। আমার কথাটা বলাই রয়ে গেল। রিমুকে জিজ্ঞেস করেও লাভ নেই, রাতের কথা তার মনে থাকে না। সেই রাতের পর বেশ কিছুদিন সব ঠিক ছিল, অস্বাভাবিক কিছু আর ঘটেনি। এরপর এক রাতে হিমু আমার ঘুম ভাঙিয়ে গেল। ভাইয়া, আমার খুব ভয় লাগছে। আমি ঘুম চোখে বিরক্ত সুরে বললাম, আমাদের এতদিন বই দেখিয়ে এখন তোর নিজের বই লাগছে, ঘুমা। আমার ধমক শুনে রিমু কিন্তু তাকলো না। এইভাবে বই পাওয়া গলায় লাগলো। ভাইয়া দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আমার ঘুম ছুটে তাকিয়ে দেখি সত্যি ড্রয়িং রুমে কামলা রঙের যে ডিম লাইট জ্বালিয়েছে তার আলোয় একজন মহিলা দাঁড়িয়ে আছে। দরজার সামনে আলোর বিপরীতে দাঁড়িয়েছিলেন বলেই তার মুখটা ছায়ায় ঢাকা, দেখতে পাচ্ছিলাম না। আমরা দুজনে চিৎকার করে উঠলাম। মহিলাটা তখনই সরে যাওয়ার কথা, কিন্তু সে সরল না। তীব্র আতঙ্ক নিয়ে আমরা দেখলাম সে ছুটে আসছে আমাদের দিকে। সেই সময় দরজার আরেকজন অবয়ব দেখলাম আমরা। আম্মুকে চিৎকার শুনে এসেছেন, কিন্তু লাভ নেই। তিনি কি ওই মহিলাকে দেখতে পারবেন, নাকি সেই মহিলাটি ও দেখা রয়ে যাবে? মহিলাটি রিমুর দিকে বিছানার সাইডে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে রিমু এক হাত চেপে ধরল। রিমু চিৎকার করে উঠল, সাথে আম্মুর আর্তনাদ শোনা গেল। কে ওইখানে, কে? মা তাড়াতাড়ি রুমে ঢুকলেন। লাইট জ্বালিয়ে আমরা দেখলাম মহিলাটি নেই, সে বাতাসে মিলিয়ে গেছে দোয়ার মতন। আম্মু তেমন ভয় পাওয়ার গলায় বললেন, কে ছিল এখানে? কোথায় গেল সে? আমি বুঝলাম এইবার মহিলাটা দেখা দিয়েছে মাকে, কিন্তু মাকে তার কোনো উত্তর কি দেওয়া আছে আমাদের কাছে? সে রাতে আমরা একটা বাজে ঘটনা ঘটলো আমাদের সাথে। মা আব্বুকে ঘুম থেকে উঠিয়েছেন ঘটনাটা বলার জন্য। না ওইখানে ভালো করতেন, মা প্রচণ্ড রেগে গেলেন ঘটনার শুনে। চিৎকার করতে বলতে লাগলেন, আমাদের সব সময় মাথা খারাপ হয়ে গেছে। আম্মু আব্বু মাঝে সব রাতে খুব বাজে একটা ঝগড়া হয়ে গেল। আম্মু বললেন আমাদের নিয়ে তিনি চলে যাবেন অন্য জায়গায়। আম্মু আমাদের নিয়ে অন্য জায়গায় চলে গেলেন না ঠিক, তবে বাড়ির পরিবেশ শান্ত হলো না। আব্বু আম্মু মাঝে কথা একদম বন্ধ হয়ে গেল। বাবা সকালে বাইরে যান, রাতে বাড়িতে ফিরেন। মা ভাত বেড়ে রাখেন, বাবা ভাত খেয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়েন।
সেই সময়টা মা থাকতেন আমাদের সাথে। বাবা ঘুমানোর অনেকক্ষণ পর মা যান বাবার পাশে ঘুমাতে। মা বাবার মাঝে এতটা দূরত্ব আমরা কখনোই দেখিনি। আমাদের প্রচণ্ড খারাপ লাগতো তখন, মনে হতো আমরা এক অন্ধকার সময়ে চলে এসেছি, এর থেকে আলোর যাওয়াই পথ আমার আর নেই। এরই মধ্যে এক মহিলা এসে আমাদের বাড়িতে, তাকে আমরা চিনি না। সেদিন ছিল শুক্রবার, বাবা গিয়েছিলেন টিউশনিতে। মা মহিলাটিকে গড়ে এনে বসিয়ে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। মহিলাটি বললেন, চিনার কথা নয়, আমি আপনাদের আগে এই বাড়িতে ভাড়া থাকতাম। মা ওনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এলেন। খেতে খেতে তিনি বললেন, আমাদের পাশের বাড়ির শায়লা আপার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই একটু দেখতে এসেছিলাম তাকে। তার সাথে দেখা করার পর মনে হলো আপনার সাথেও দেখা করে যাই। মনে হলো আপনার ব্যাপারটা জানানোর দরকার। কি ব্যাপার? আপনার ছেলে মেয়ে আছে? আমার আম্মু বললেন, হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আপনি কি বাড়িতে বুতুরের ব্যাপারে লক্ষ্য করেছেন কদিন ধরে? মা কোনো রকম রাগচাক করে বললেন, হ্যাঁ, অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এই বাড়িতে, এই জন্য খুব অশান্তিতে আছি আমরা। আন্টি বললেন, দেখেন, এই ব্যাপারে কাউকে বলা যায় না, কেউ বিশ্বাস করে না, কিন্তু নিজের চোখে দেখছি এই অবিশ্বাসকারী কি করে। কি হয়েছে বলুন তো প্লিজ। আন্টিকে তখন এক ভয়ঙ্কর গল্প শোনালেন। এই বাড়িতে প্রথম যে ভাড়াটিয়া ছিলেন তার ছিল 2 মেয়ে। একদিন রাস্তা পার হওয়াতে গিয়ে এই মেয়ে বাস চাপায় মারা যায়। মহিলাটি আর কোনো কেউই ছিল না, তার স্বামী মারা গিয়েছিল। আরও 1 বছর আগে পরিবারের মতন কেউই ছিল না। মহিলাটি একদম পাগলের মতন হয়ে গেল। 2 মেয়েকে হারিয়ে সারাদিন বাসা থেকে কান্নাকাটি করতে, আশেপাশের সবাই সান্ত্বনা দিতে। তাকে প্রথম তিনি যখন দেখতেন পেন, মহিলাটি খুব দুঃখ বিপাদ কমছেই না, উল্টো বাড়ছে দিন দিনে। তখন তারাও তার কাছে আসা কমিয়ে দিলেন। কয়েকদিন বাবা একজনকে সান্ত্বনা দিতে যান, তবুও এরই মধ্যে বেশ কয়েকজন মহিলাটির বাড়ির ঠিকানা নিয়ে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ রাজি হন না তাকে ফিরিয়ে নিতে। শেষমেশ মহিলাটি একাই সেখানে থাকা শুরু করেন। মহিলাটির কোনো আয় রোজগার ছিল না, পড়ালেখার বেশি ছিল না। আশেপাশের সবাই মিলে তাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল। তা দিয়ে হালকা পাতলা দর্জির কাজ করে তিনি দিন কাটছিলেন। এরই মধ্যে তিনি একদিন বলতে শুরু করলেন তার মৃত 2 মেয়ে তার কাছে ফিরে এসেছে। প্রথম লোকজন ভেবেছিল মেয়েদের সুখে মহিলার হয়তো কোনো পাগলামি শুরু করেছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর অদ্ভুত কিছু ব্যাপার চোখে পড়ল সবার। মহিলাটি বাড়ির ভিতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ পাওয়া যায়। সন্ধ্যায় সব বাসায় আলো জ্বালালেও মহিলাটির বাড়িতে আলো জ্বলতো না। পুরো রাত তিনি অন্ধকারে থাকেন। মহিলাটি নিচের তলায় যারা থাকতেন তারা মাঝে মাঝে উপরের তলায় করে কারো দৌড়াদৌড়ির আওয়াজ পান। মহিলাটির পাশের বাসার লোকজন একদিন মহিলাটিকে বাড়িতে নিয়ে যান কোনো একটি কাজে। গিয়ে দেখেন বাড়িতে মেঝে আর দেওয়াল জুড়ে অদ্ভুত আলপনা নকশা কাটা। মহিলাটি কালো জাদুর চর্চা করছে, কথাটা ছড়িয়ে পড়েছে, একটু সময়ও লাগলো না। বাড়িওয়ালা এসে মহিলাটিকে শাসিয়ে গেলেন, আগামীকালের মধ্যেই বাড়ি ছাড়তে হবে। সে রাতে ভয়ানক একটা চিৎকারে সবার ঘুম ভাঙল। চিৎকার এসেছে মহিলাটির বাসা থেকে। সবাই গিয়েছেন অনেকক্ষণ। দরজা ডাকাডাকি করলো, কিন্তু মহিলার দরজা খুলল না। শেষমেশ দরজা ভাঙতে হলো। সেখানে যারা ছিলেন প্রচণ্ড ভয় নিয়ে দেখলেন মহিলাটি মেঝে পড়ে আছে, মৃত। তার চোখটি খোলা, মুখটি খোলা, প্রচণ্ড এক যন্ত্রণার ছবি ফুটে উঠেছে মুখে। মুখটা এতটাই খোলা যে চেয়ারে হাড় ভেঙে পড়ছে তার সাথে। তিনি কেন মারা গিয়েছেন কেউই জানতে পারেনি।
বাড়িটি খালি পড়েছিল অনেক দিন। এরপর সময়ের সাথে সাথে সেই ভয়ানক ঘটনাটা সবার মনে ফিনিক হয়ে এই বাড়িতে নতুন ভাড়াটিয়া এলো। সেই ভাড়াটিয়া পরিবারের একটা মেয়ে ছিল, ছোট্ট ফুটফুটে মিষ্টি একটা মেয়ে। সেই মেয়ে এখানে আসার কয়েকদিন পর হঠাৎ ভয় পেতে শুরু করলো। সে বলল সে জুজু বুড়িকে দেখতে পায়, সেই বুড়ি তাকে কোথাও নিয়ে যেতে চায়। তার বাবা মা কোথা থেকে প্রথমে গুরুত্ব দিলেন না, ভাবলেন ছোট মানুষ হয়তো নিজের বানানো কোনো ভূতের ঘটনা বলছে। তোদের ভুল ভাঙল যেদিন মেয়েটাকে মৃত অবস্থায় পাওয়া গেল বাড়িতে। রাতে সবাই ঠিকঠাক ঘুমিয়েছিল, সকালে উঠে আর মেয়েকে বিছানায় পায়নি তারা। খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে মেয়েটাকে ওরা দেখতে পায়। মেয়েটা এক কোণার দিকে তাকিয়ে মেঝেতে পড়ছিল। যতক্ষণে ওর বাবা মা ওকে দেখতে পায় ততক্ষণে সব শেষ। আন্টির গল্পের এই অংশটুকু শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের ড্রয়িং রুমের যে কোণাটার কথা আন্টি বলেছিলেন সেটাকে আমি খুব ভালো করে চিনি। প্রথম রাতে হিমু ওই কোণাটায় কাউকে দেখতে পেয়েছিল, খুব ভয়ও পেয়েছিল। আব্বু যদি এর আগের দিনের মতন হয়ে যেতেন, আগের মতো সেই খোলামেলা হাসি মুখের মানুষটি, তবে হয়তো আমাদের পরিস্থিতি এতটা গোড়ালে যেত না। আম্মু আব্বুকে বলতেন এই বাড়িতে ভূতের কাহিনী। আব্বু সেদিনই আমাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেন। সেই অভিশপ্ত ভয়ানক ঘটনাগুলো আমাদের থেকে মুক্তি পেত চিরদিনের জন্য। কিন্তু অবস্থাটা সেরকম ছিল না। বাবার ইনসিকিউরিটির জন্য, মায়ের সাথে ঝগড়ার জন্য আম্মু বাবাকে আন্টির কথাগুলো বলতে পারলেন না। এর বদলে আম্মু ইদ্রিস নানাকে খবর দিলেন। ইদ্রিস নানা ছিলেন আম্মুর ছোট চাচা, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, অনেক কিতাব পড়েছিলেন তার। যে কোনো সমাবেশে তার বক্তব্য সবাই খুব মনোযোগ দিয়ে শুনত। অনেক হুমড়া চুমড়া লোকদের সাথে তার যোগাযোগ ছিল, অথচ তার মনে কোনো অহংকার ছিল না। সবসময় আমাদের খোঁজ খবর নিতেন, মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে যেতেন। ইদ্রিস নানা যেদিন আমাদের বাড়িতে এলেন সেদিন ছিল শুক্রবার। দুপুরবেলা জুম্মার নামাজের পর তিনি আমাদের বাড়িতে এলেন। বাবা সেদিন বাড়িতে ছিলেন। বাবাকে বলা হয়েছিল নানা কেবল আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। কেন যে এসেছেন তার আসল কারণটা তাকে বলা হয়নি। নানা এর আগে আমাদের বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই তিনি বললেন মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। এমনটা হতো আমাদের কি যেন সমস্যা হয় এই বাসায়। তখন নানাকে সব কথাই বললেন। না বাবাও চুপচাপ শুনলেন আমাদের সাথে বসে। নানা কথা শুনে বললেন তোমরা কাজটা ঠিক করোনি, আরও আগেই তোমাদের এ বাসা ছেড়ে দেওয়ার দরকার ছিল। আমরা সারা জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা দেখেছি সত্যি, কিন্তু এত বড় ধরনের ঘটনা কোথাও দেখিনি। তোমরা কি আজকে এই বাড়িটা ছাড়তে পারবে? মা তাকালেন বাবার দিকে। বাবা একটু ইতস্তত করে বললেন একটা বাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু ওই বাড়িটা খালি হতে আরও 15 দিন লাগবে। তখন এ মাসের মাঝামাঝি তো, এই জন্য কোনো খালি বাসাও পাওয়া যাচ্ছে না। নানা বললেন ঠিক আছে, আরও 15 দিন তোমাদের এই বাসায় থাকতে হবে। এ 15 দিন কী ঘটে যেতে পারে বলা যায় না। আমি আজকের এই ব্যবস্থা করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি ব্যবস্থাটা কাজে লাগানো হয় তো ভালো, যদি না লাগে তবে তোমাদের জন্য এই বাসায় থাকাটা ঠিক হবে না 1 মিনিটের জন্য। তোমরা কি রাজি? মা সাথে তোরে মাথা নাড়লেন রাজি। বাবা যেন কোনো কথা চিন্তা করছিলেন, কিন্তু না, রাজি হয়তো উপায় ছিল না। এখন কোনো ব্যবস্থা না নিলে সত্যি যদি খারাপ কিছু হয়ে যায় এই 15 দিনের মধ্যে, তখন কি হবে? ঠিক হলো ব্যবস্থা নেওয়ার শুরু হবে মাঝরাতে। এতগুলো ঘটনা যখন কেবল মাঝরাতেই ঘটেছিল, তখন মানে সেই অশুভ শক্তি রাতেই প্রকট হয়। সূর্যর আলোতে বা সন্ধ্যায় তার বিরুদ্ধে কিছু করেও লাভ নেই। সব ক্ষেত্রে নাকি অশুভ শক্তি যখন প্রকট হয় তখনই ব্যবস্থা নিতে হয়।
নাইলে তাকে পুরাপুরি নির্গম করা যায় না। মাঝরাতের পর আমাদের কাজ শুরু হয়। আমাদের ড্রয়িং রুমটা তখন লোকালয়ে এ বাড়িতে জিন যারা হয় এ কথা যেন সন্ধ্যার পরে লোক মুখে ছড়িয়ে পড়েছিল। রাতের আশেপাশে পাড়া প্রতিবেশী এসে ভিড় করেছিলেন আমাদের বাড়িতে। এরই মধ্যে ইদ্রিস নানা নাম অনেকেই শুনছিল। কেবল তাকে চোখে দেখতে এসেছিল অনেকেই। লোকজনের ভিড়ে ঘরটাও গম গম করছিল। নানা বললেন, আমি কাজ শুরু করার পর যেন কেউ শব্দ না করে। কারো যদি মনে হয় এখানে চুপচাপ বসে থাকতে পারবে, তবে তিনি যেন চলে যান। নইলে যেন কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু দায়ী করতে পারবে না। নানার কথা শুনে কেউই চলে গেল না। ঠিক তবে ঘরটা একদম নিশ্চুপ হয়ে গেল। একজন লোক সব নিঃশ্বাস আটকে যেন বসে রইলেন সেখানে। মহিলাটা বসেছিলেন ভিতরের ঘরটায়। তাদের গোটটা তবে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে সেটা আমাদের কাজে তেমন বাধা দিল না। নানা তার কাজ শুরু করলেন। বাড়িতে সমস্ত লাইট বন্ধ করে একটা মোমবাতি জ্বালালেন। এই মোমবাতিটা রাখা হলো ঘরের মেঝেতে। রিমু আর নানা মেঝেতে আসন করে বসলেন। রিমু ভয় পাচ্ছিলেন, তাই আম্মু বসলেন তার সাথে। আব্বু একটু দৌড়ে সোফায় বসে রইলেন। নানা দোয়া দুরুদ পড়তে লাগলেন। সময় বইতে লাগলো। তেমন কিছুই হচ্ছিল না, শুধু রিমুর একটু ঘুম পাচ্ছিল, হয়তো সে জিমাচ্ছিল। ঘরের লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল কিছু না হওয়াতে। ঘরের মধ্যে একটু গুঞ্জন শুরু হলো। সে শব্দ বাড়িতে লাগলো আস্তে আস্তে। তখন পুরো ব্যাপারটা গড়তে লাগলো। নিভে গেল মোমবাতিটুকু, আর যে অন্ধকারে ঘরটুকু সয়ে গেল, সেই অন্ধকারের মাঝে কার যেন অর্থনাদ আমাদের সবার বুকে কাঁপিয়ে দিল। অন্ধকারে নানান চিৎকার শোনা গেল। খবরদার শব্দ কবরে না কেউ করবে না কেউ। কিন্তু সে কথা কেউ শুনেনি। ঘরের সবাই তখন বয়ে আর্তনাদ শুরু করে দিয়েছে। নানা আবারও গর্জে উঠলেন। সবাইকে না থামতে বললেনও, নাইলে কিন্তু সবার বিপদ হবে। এই ঘর থেকে কেউ বেঁচে ফিরতে পারলেন না। নানার ধমকে কাজ হলো। সবার গুঞ্জন এক নিমিষেই থেমে গেল। নানা আবারও দোয়া দুরুদ পড়তে লাগলেন। আবারও সেই চিৎকার, এবার আরও তীক্ষ্ণ, আরও কাছে। আমরা সবাই বয়ে তোড় করে কাঁপতে লাগলাম। কেবল নানাকেই মনে হচ্ছিল শান্ত। তিনি একদম ঠান্ডা কণ্ঠে বললেন, কে তুই? কি চাস? প্রথমে কোনো কথা নেই, এরপর যেন ফ্যাঁস এক ঠান্ডা কণ্ঠে বলল, মেয়েটাকে লাগবে, এখানে তুই পাবি না। আমি ওকে নেবই, দেখি কিভাবে নিস। বলেই নানা কিছু একটা ছুঁড়ে দিলেন রিমুর দিকে। আমাদের চোখে যেন অন্ধকার এসেছিল, তাই আবছাভাবে সব কিছুই দেখতে পাচ্ছিলাম রিমুর গায়ে। জিনিসটা ছুঁয়ে দিলেই সেই তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। মনে হলো রিমুর বুঝি চিৎকার করেছে, কিন্তু কণ্ঠটা তো রিমুর তার না। হঠাৎ রিমু উঠে ছুটে গেল নানার দিকে। দুই হাত উঠিয়ে চেপে ধরল নানার গলায়। দুজন মানুষ দুদিক থেকে টেনে রিমুকে সরাতে পারছে না। নানা আবারও জিনিসটা ছুঁড়ে দিলেন রিমুর দিকে। রিমু ছিটকে দূরে সরে গেল। এবার রিমুর শক্তিও যেন কম এসেছে। চুপচাপ বসে কেমন যেন রিমুতে লাগলেন সে। নানা এবার চিৎকার করে বললেন, তুই একে কিছুতেই নিতে পারবি না, চলে যা এখান থেকে, এখনই চলে যা। আরে কি কথা শুনতে পারছিস না? নানা আমার কোনো কানে কথাই গেলেন না। মানুষজন আবার ফিস করা শুরু করছে। এক সময় দেখলাম রিমু ঘুমে ডলে পড়ল। নানা বললেন, লাইট জ্বালাও, এবার ঘর বন্ধ করতে হবে। লাইট জ্বালানো হলো। নানা ঘুরে বাড়িটার প্রতিটা কোণায় গিয়ে দোয়া পড়তে লাগলেন।
শেষ কোণাটুকু দোয়া পড়তে তিনি সোফায় এসে বসলেন। হাসি মুখে বললেন, কোনো বই নেই। সবার যেন গাম দিয়ে জোর সরল। ঘরে একটা দমবন্ধ পরিবেশ হয়ে পড়ছিল। সেই পরিবেশটা কেটে গিয়ে খুব দ্রুতই মানুষজন আবারও কথা বলছিল, হাসাহাসি শুরু করলো। রিমু ঘুমিয়ে পড়েছিল। নানা মাকে বললেন ওকে ভিতরের ঘরে নিয়ে শুয়ে দিতে। ওর উপর বেশ দোকল গেছে, যাতে লম্বা করে একটা ঘুম দেয়, ওকে যেন কেউ বিরক্ত না করে। মা রিমুকে ভিতরে ঘরে নিয়ে শুয়ে দিয়ে আসলেন। লোকজন আবারও নানার কাছে ভিড় করলেন। সবার নানা রকম জিজ্ঞেসে অনুরোধে সব শুনে বলতে লাগলেন নানার কাছে। নানা হাসি মুখে তার উত্তর দিতে লাগলেন। নানার ধৈর্য দেখে আমার অবাক লাগলো। এত ভয়ঙ্কর একটা কাজের পর একটু ক্লান্ত না হয়ে কি সুন্দর সাথে সবার সাথে গল্প করে যাচ্ছেন। উল্টো বাবাকে মনে হচ্ছে ক্লান্ত। তিনি আগে থেকেই যেমন সোফায় বসেছিলেন তেমনই সোফায় বসে রইলেন। আমি আবারও নানার দিকে মনোযোগ দিলাম। মন দিয়ে নানার কথা শুনছি। কি অসাধারণভাবে তিনি ধর্মের কঠিন কথাগুলো মানুষকে সহজভাবে বলতে চাচ্ছিলেন। তখনই ঘর থেকে যেন বাজ পড়ল। সকলের কথা থেমে গেল একসাথে। আমি দেখলাম রিমু এসে দাঁড়িয়েছে ঘরের মাঝে। তার চোখ দুটো একদম বন্ধ, যেন ঘুমের গড়ে আসে সে। তার মুখটা ঘরের সেই কোণাটার দিকে ফিরানো। সেই কোণাটার দিকে তাকিয়ে একটা মেয়ে মারা গিয়েছিল। সেই কোণাটার কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাকে আমি আগে কখনো দেখিনি। তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা, কেবল মুখ খোলা। সেই মুখে ভয়ানক হাসি। তার চোখটা ঘুরছিল সবার উপরে। রুমের সবাইকে দেখে নিচ্ছিল সে। রুমের মানুষকে আর্তনাদ শুরু হয়ে গেছে। এক মহিলাকে চিনতে পারছে তারা। ইনি সেই যিনি অনেক বছর আগে এ বাসায় থাকতেন, যার দুটো মেয়ে মারা যাবার পরও আবারও ফিরে এসেছিল, যাকে এই বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। রুমের আলো তৎক্ষণাৎ নেমে গেছে। অশুভ এক অন্ধকার ছায়া গেছে আমাদের রুমে। মানুষ তৎক্ষণাৎ দরজাটা খুলে পরিমণি করে ছুটতে শুরু করেছে। এত লোকের বুড়ে রুমটা নিমিষেই শূন্য হয়ে পড়ল। খোলা দরজাটার দিকে পাশের বাড়ির বিদ্যুতের হলুদ আলোয় লম্বাটা হয়ে পড়ছিল আমাদের ঘরের ভিতর। তাকে দেখলাম রিমু ডলমল করে পায়ে চলছে, যেন ঘুমের ঘরে হাঁটছে সে। রিমু হেঁটে যাচ্ছে সেই অভিশপ্ত অন্ধকার কোণাটার দিকে, যেই কোণাটা এক ভীষণ অন্ধকার, কিন্তু আমি জানি সেখানে দাঁড়িয়ে আছে কেউ। ইদ্রিস নানা তখন দরজাটার সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করতে বলতে লাগলো, সীমা, আমার মায়ের নাম। জামাইকে নিয়ে দ্রুত বাইরে আয়। মা দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কি করবেন। অন্ধকার বিকট এক শব্দ শুরু হয়ে গেছে। নিচের তলায় মানুষের হাঁটা পুরাপুরির শব্দ শোনা যাচ্ছে। কে যেন নিচের তলায় হাঁটতাছে। যেন যেভাবে পারছেন পালাচ্ছেন এই বাড়ি ছেড়ে, কারণ সবাই জানেন হাতে বেশি সময় নেই। নানা আবার চিৎকার করতে লাগলেন, সীমা, জলদি চলে আয়। তোর মেয়েটাকে আর বাঁচাতে পারবি না। ও আর তোর মেয়ে নেই। ওকে বাঁচাতে গেলে তোরা সবাই মরা পড়বি। আর জলদি বাইরে আয়। তখনই আমরা দাঁড়িয়ে হয়তো কি করবে বুঝতে পারছে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য বুঝি বাবাকে খুঁজছে, কিন্তু কোথায় বাবা? আমরা সবাই অবাক হয়ে দেখলাম বাবা অন্ধকার থেকে ছুটে গেলেন রিমুর দিকে। ওকে জাপটে ধরে বসে রইলেন। মেয়েটাকে কিছুতেই ছাড়বেন না। কোনো এক অশুভ শক্তির কাছে। বাবার চোখে পানি। বিড়বিড় করে মেয়ের কানে কথা বলছেন। তিনি যেন ক্ষমা চাচ্ছিলেন তার কাছে। মা, একটু দেখ। আমাকে জড়িয়ে ধরে বললে, তুই তোর নানার সাথে নিচে চলে যা। আমি আর তোর আব্বু রিমুকে নিয়ে এরপর আসবো। নানা দমকে উঠলেন, আরে বোকা, ওর কাছে যাস না। ও তোদের সবাইকে মেরে ফেলবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি জামাইকে নিয়ে চলে আয়।
মা নানার কোনো কথা শুনলেন না, বাবার পাশে গিয়ে রিমুকে জড়িয়ে ধরলেন, এরপর ধাক্কা দিতে লাগলেন। আস্তে আস্তে করে যেন রিমুর ঘুম ভাঙতে চাচ্ছিলেন। নানা আর আমি অবাক হয়ে আব্বু আম্মুকে দেখছি, কতদিন তাদের একসাথে দেখে নিয়ে ভাবে। ছোটোবেলায় আমার যখন সকালে স্কুলে যেতে চাইতাম, ঘুমিয়ে থাকতাম বিছানায়, তখন আব্বু আম্মু দুজনই এইভাবে একসাথে এসে ডেকে আমাকে ঘুম ভাঙাতেন। আজও তারা দুজনই সেই রকমভাবে রিমুর নাম ধরে ডাকছেন জুড়ে জুড়ে। তৎক্ষণাৎ মহিলাটি হাসির শব্দে প্রকাশিত হয়ে যায় ঘর। হঠাৎ দেখলাম রিমু নড়ছে, যেন ওর ঘুম ভাঙছে। চোখ পিট পিট করে অবাক হয়ে সে আম্মু আব্বুকে দেখছে। আম্মু আব্বুকেও অনেক দিন এইভাবে একসাথে দেখেনি। আম্মু আব্বু বেজা চোখে জড়িয়ে ধরলেন রিমুকে। অন্ধকারে সেই মহিলাটির আর্তনাদ বদলে গেছে, যেন কোনো কিছু না পাওয়ার কষ্টের যন্ত্রণায় ভীষণ দুঃখে চিৎকার করছে। আমরা সেদিন সেই বাড়িটা ছেড়ে দিয়েছিলাম মাসের মাঝামাঝি বলে। বাড়ি ভাড়া পাওয়া যায়নি, তবে বাবার এক বন্ধুর বাসায় সাবলেট হিসাবে উঠেছিলাম সেই 15 দিন। এরপর আরেকটা ছোটোবেলায় ভাড়া উঠলাম। বাবা আরও একটা নতুন চাকরি পায়নি, আর সেই ছোট চাকরিটা টিউশনি করেই আমাদের সংসার চালাচ্ছিল। বাবা আগের মতোই সকালে যেতেন, রাতে আসতেন, কিন্তু আমাদের কোনো দুঃখ ছিল না। আমার বাবা আগের বাবাকে ফিরে পেয়েছি। যেন বাবার হাসি মুখে সাথে মন খুলে কথা বলা যায়। তিনি শত ব্যস্ততার মাঝেও বাড়ি ফিরতেন, ঘণ্টাখানিক গল্প করতেন ছেলে মেয়েদের সাথে। এরপর বাবার প্রমোশন হলো, বেতন বাড়লো কিছুটা, আমাদের সংসারের একটু সচ্ছলতা থাকলো। আমাদের স্কুল শেষ হলো, কলেজও শেষ হলো, এক সময় গ্রাজুয়েশনও কমপ্লিট করলাম। আমার একটা চাকরি হলো। রিমুরও বিয়ে হয়েছে 2 বছর আগে। গত মাসে ওদের সংসারে নতুন অতিথি এসেছে, ফুটফুটে সুন্দর মিষ্টি একটা মেয়ে। ওই বাড়িটার খবর আর নেওয়া হয়নি, আর কখনো যাওয়াও হয়নি ওই বাড়িটাতে। আমার চলে আসা ওই দিনগুলো বাড়িটার প্রত্যেকটা ভাড়াটিয়ার বাড়ি ছেড়ে দিয়েছিলেন। বাড়িটা একদম খালি হয়ে গিয়েছিল। এরপর হয়তো আবার নতুন ভাড়াটিয়া এসেছেন ওই বাড়িটাতে। সময়ের সাথে সাথে সবাই সব কিছু ভুলে যায়। ওই বাড়িটা কি যে ভয়ঙ্কর ঘটনা ঘটছিল হয়তো মনেই নেই কারোর। তবে কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা পড়ছিলাম। এই তিনতলা বাড়ির গল্প। বাড়িটার টঙ্গিতে বাড়িটার প্রত্যেকটা গড়ে ভাড়াটিয়া থাকেন, শুধু একটা গড় বাদে সেই গড়টি তালাবদ্ধ হয়ে পড়ে আছে অনেক দিন। তবে মাঝে মাঝে মাঝরাতে যখন চারদিক নীরব নিস্তব্ধতা হয়ে থাকে, তখন সেই গড় থেকে নাকি কোনো এক মহিলার আর্তনাদে শোনা যায়, কারো কোনো পায়ের আওয়াজ পাওয়া যায় সেই শূন্য গড়টা থেকে। কেন কেউ জানে না সেটা। এবং সেই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি সেই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।